আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ভারতের 2000 বছরের প্রাচীনতম সম্পদ অজন্তা গুহার গর্জিয়াস মুরাল পেন্টিংসগুলো। কি অসাধারণ সেই শিল্পকর্মগুলো ছিল, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তখনকার বৌদ্ধিস্ট মঙ্করা কত দুর্গম জায়গায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকীর্তি করেছিল। আমরা অবাক হয়ে যাই সেই শিল্পকলা দেখলে। আপনারা প্লিজ সেই ভিডিওটা দেখে নিন। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো একাদশ শতাব্দীতে তৈরি দেবগিরি ফোর্ট বা দৌলতাবাদ ফোর্ট, তার ঝলক দেখিয়ে আজকের ভিডিও শুরু করব। হোটেল ক্লিকস থেকে এই সম্ভাজিনগরের ভিউ দেখিয়ে আজকের ভিডিও শুরু করছি। নমস্কার সকল দর্শক বন্ধুদের, স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে। আজ বৃহস্পতিবার 6ই মার্চ 2025। এখন আমরা আছি ঔরঙ্গাবাদের হোটেল ক্লিক থেকে। আমরা আজকে এই সকাল 8টায় বেরোবো দৌলতাবাদ ফোর্টের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 20 কিলোমিটার, আমাদের সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। তারপর ওখান থেকে আমরা আসবো ঘৃষ্ণেশ্বর মন্দির, 14 কিলোমিটার, সেখানেও প্রায় 19 মিনিটের মতো সময় লাগবে। তারপর আমরা ইলোরাতে যাব। ইলোরা তার পাশেই 1 কিলোমিটারের মধ্যেই, ওখান থেকে 5 মিনিট লাগবে। ইলোরা দেখার পর আমরা ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বাসে উঠে সোজা শিরিডিতে চলে যাব। শিরিডিতে গিয়ে হোটেলে ঢুকে হোটেলে ইন করব। হোটেল ইন করার পর আমরা যাব শিরিডি সাই বাবা আশ্রমে। এই হলো আজকে আমাদের প্রোগ্রাম। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করা এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। এখন আমরা রয়েছি ঔরঙ্গাবাদ অর্থাৎ সম্ভাজিনগরের হোটেলে, হোটেল ক্লিকসে। এখন আমরা নিচে রিসেপশনে নামছি। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আমাদের ঘড়িতে এখন সকাল 8টা বাজে। আমরা এই ঔরঙ্গাবাদের হোটেল ক্লিক থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাস সম্পূর্ণ রেডি। আমরা এই হোটেল ক্লিক থেকে চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাসে করে উঠে পড়ব। এইমাত্র আমাদের বাস ছেড়ে দিল। আমরা চললাম এই ঔরঙ্গাবাদের হোটেল ক্লিকস থেকে দৌলতাবাদ দুর্গে। চলুন যেতে যেতে কথা বলা যাক। আমাদের সময় নেবে প্রায় 40 মিনিট, 20 কিলোমিটারের রাস্তা। আর আপনারা জানেন এই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বা সম্ভাজিনগরকে দ্য সিটি অফ গেটস কেন বলা হয়। এখানে প্রায় 52টি গেট ছিল, এখনও কিছু গেট অবশিষ্ট আছে। আর সুন্দর রাস্তা দেখুন, এই সম্ভাজিনগরের রাস্তাঘাট খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় কোনো আবর্জনা আপনি দেখতে পাবেন না। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গাইড সিরাজ ভাই। চলুন সিরাজ ভাই এই ঔরঙ্গাবাদ শহর সম্পর্কে কিছু কথা বলবেন, তার মুখ থেকে শুনে নেব ঔরঙ্গাবাদ শহর সম্পর্কে। सिटी का एरिया है 141 स्क्वायर किलोमीटर। अच्छा। और सिटी ये इंडस्ट्री एरिया के लिए फेमस माना जाता है। सिटी में 4 जोन है इंडस्ट्री एरिया के। तो एक जोन जो है स्पेशली फॉरेन इंडस्ट्री, जो है ऑटोमोबाइल इंडस्ट्री। सिराज भाई ये किसका स्टैचू? छत्रपति शाहू महाराज का स्टैचू है। अच्छा। আমরা এই মুহূর্তে দেখছি পশ্চিমঘাট পর্বতমালা অর্থাৎ ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, যে পর্বতমালা একদম কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এই রাস্তার ওপর দিয়ে চলে গেছে এক্সপ্রেস হাইওয়ে। বোম্বে থেকে নাগপুর অর্থাৎ পিঙ্ক সিটি পর্যন্ত এই এক্সপ্রেস হাইওয়ে যাচ্ছে। আমরা সামনে যে পাহাড়টি দেখছি, এই পাহাড়ের মাথাতেই আছে দৌলতাবাদ বা দেবগিরি ফোর্ট। আমরা প্রায় পৌঁছে গেছি। আপনাদের আগেই জানিয়েছি ঔরঙ্গাবাদ শহর থেকে এই দৌলতাবাদ গ্রামের দূরত্ব মাত্র 20 কিলোমিটার এবং রাস্তাঘাট খুব ভালো থাকাতে আমরা প্রায় 35-40 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে গেলাম। আর এখানে দেখুন একটা গ্রামীণ ছোটোখাটো বাজারও বসেছে এই দৌলতাবাদ বা দেবগিরি ফোর্টের পাশেই।
আমরা এইমাত্র মহারাষ্ট্রের দৌলতাবাদ গ্রামে পৌঁছে গেলাম। আমাদের সামনেই রয়েছে দৌলতাবাদ ফোর্ট। এখানে বাস থেকে নেমেই আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম সবার জন্য। এখানে এন্ট্রি ফি হলো প্রত্যেক ভারতবাসীর 25 টাকা করে পার পারসন। এছাড়া ফরেনার অর্থাৎ বিদেশিদের জন্য 300 টাকা করে। আর যে সমস্ত বাচ্চা আন্ডার 15 তাদের কোনো টিকিট লাগবে না। এই দৌলতাবাদ দুর্গ বা দেবগিরি ফোর্টের আরেকটি নাম আছে, আপনারা জানেন, সেই নামটি হলো অজেয় দুর্গ। অর্থাৎ এই দুর্গ থেকে যিনি যুদ্ধ করেছেন তিনি সবসময় অজেয় থেকেছেন, কখনো পরাজয় স্বীকার করতে বাধ্য হননি। আমাদের ঘড়িতে এখন সকাল 9টা বাজে। এখনই গেট খুলল। আমরাই প্রথম ট্যুরিস্ট আজকের এই দৌলতাবাদ দুর্গের। চলুন আমরা ভেতরে গিয়ে দেখি। এখানে প্রচুর কামান আছে। আপনারা জানেন এই মহারাষ্ট্রের দৌলতাবাদে প্রায় 288খানা বিভিন্ন রকমের কামান আছে। এত কামান কোনো ফোর্টেই নেই। सिराज शेख है, मैं इंडिया टूरिज़्म का गाइड हूँ। 19 साल से टूर गाइड बोलकर काम कर रहा हूँ। तो देखिए ये किला जो है, ये किला काफ़ी इम्पोर्टेंट है इंडिया में। ये वर्ल्ड फेमस माना जाता है, मतलब वर्ल्ड हेरिटेज नहीं है जैसे एलोरा और अजंता है, मगर इसका जो डिफेंस मैकेनिज़्म है ये यूनिक है पूरे इंडिया में। डिफेंस के लिए ये किला माना जाता है। तो ये किला 1187 में राजा भिल्लम यादव, हिंदू राजा ने 900 साल पहले ये किला बनाया था सुरक्षा के लिए। यादव घराना उत्तर भारतीय भगवान कृष्ण का वंशज थे। ये उत्तर भारत से दक्षिण भारत आए। दक्षिण भारत में सबसे बड़ा साम्राज्य था चालुक्य कल्याणी का। আপনারা শুনলেন দুর্গটি একাদশ শতাব্দীতে যাদব রাজা পঞ্চম ভিল্লাম তৈরি করেছিলেন। চলুন আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিই কি আছে এই নিচে, তারপর আমরা ভেতরে যাব। এখানে দিক নির্দেশ করছে ভারত মাতা মন্দির। চলুন আমরা আগে ভারত মাতা মন্দিরের ওখানেই আগে ঢুকে দেখি। ভারত মাতা মন্দিরের সামনেই একটা সুন্দর গেট আছে। এই গেট পার করলেই আমরা ভারত মাতা মন্দিরে পৌঁছে যাব। ওই যে সামনেই দেখা যাচ্ছে এটাই হলো ভারত মাতা মন্দির। চলুন আমরা ভেতরে গিয়ে দেখি। আমাদের সামনেই রয়েছে ভারত মাতা মন্দির, আর এই যে ডান দিকে রয়েছে চাঁদ মিনার, এবং এই পাহাড়ের উপরে এটাই হলো দৌলতাবাদ দুর্গ। এই দৌলতাবাদ দুর্গের সম্পর্কেই আজ আমরা বিস্তারিত এখান থেকে জানব। এই পাহাড়ের মাথাতেই রয়েছে দৌলতাবাদ দুর্গ। এই দুর্গটি অজেয় কারণ এখানে অম্বরকোট, মহাকোট, কালকোট নামে 3টি প্রাকার দ্বারা সুরক্ষিত দুর্গ। এই দুর্গের চারদিকে 2 দফা পরিক্রমা আছে, প্রাচীর আছে, বুরুজ আছে, প্রাসাদ আছে, নানা ধরনের কামান আছে দুর্গের সর্বত্র। এছাড়া এই দুর্গে রয়েছে বিভিন্ন ভুলভুলাইয়া দরজা। সেই দরজায় শত্রুপক্ষ বারবার বিভ্রান্ত হতো। কেল্লার উপরে উঠবার আগেই শত্রুপক্ষকে নিধন করা হতো। এখানেই ছিল দেবগিরি যাদব বংশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, বাহমনি বংশ, নিজাম শাহী বংশ, মুঘল সম্রাট শাহজাহান এবং মারাঠা পেশোয়ারদের রাজধানী। এই দুর্গের বিভিন্ন কাঠামোতেই আপনারা পরতে পরতে দেখা পাবেন ইন্দো ইসলামিক রীতির বিশেষ শৈলী। ভারতবর্ষ যখন 1947 সালে স্বাধীনতা লাভ করে তখন ওই ইন্দো ইসলামিক রীতির জন্য এখানে একটু নিজেদের মধ্যে মন কষাকষি হয়। তখন ভারত সরকার ঠিক করেন না,
এখানে ভারত মাতা মন্দির তৈরি হবে, সেই থেকে এখানে একটা ভারত মাতা মন্দির তৈরি করা আছে। চলুন আমরা ভারত মাতা মন্দিরকে প্রণাম করে আসি আর মন্দিরটাও দেখে আসি। ভারত মাতা মন্দিরে পিলারের সংখ্যা হলো 152 পিস। এই 152 পিস প্রত্যেকটা পিলারের নিচে একটা পাথর আর উপরে একটা পাথর দেওয়া আছে, যাতে ভূকম্পে বেঁকে যাবে কিন্তু এটা কখনো পড়বে না। जो सफेद वाला महल दिखता है ऑक्टागन शेप, ये यादव लोगों का महल था। बाद में शाहजहां 1641 में यहाँ आने के बाद उन्होंने महल को 12 कमरे 12 खिड़कियाँ लगाई, इसलिए इस महल को नाम दिया है बारादरी। नीचे वाला एक छोटा सा मंदिर दिखता है, गणेश जी का मंदिर। पूना के रूलर पेशवा ने इसको रिपेयरिंग किया था। उनका नीचे पहाड़ी के नीचे में वो दिख रहा है, ये गणेश जी का मंदिर है। और पूना का जो रूलर था पेशवा, इनका कुल देवत डोमेस्टिक गॉड था गणेशा, गृह देवता गणेशा था, इसलिए पूना में सबसे ज़्यादा गणेश जी का टेम्पल देखने को मिलता है। यहाँ पर आपको मीनार दिखता है पिंक कलर में, ऊपर में चांद लगा है, इसलिए इस मीनार को नाम दिया चांद मीनार। 1447 में हसन गंगू बहामनी, तुगलक का जो सरदार था, उन्होंने विजय स्तंभ के रूप में बनाया है। जो दिल्ली का मीनार है कुतुब मीनार, उसी का कॉपी किया। इसमें और कुतुब मीनार में फ़र्क समझिएगा। पहला फ़र्क समझिएगा हाइट का, इसका हाइट है 70 मीटर, कुतुब मीनार का हाइट है 72.5, सिर्फ 2.5 मीटर कुतुब मीनार से छोटा है। दूसरा फ़र्क है बालकनी का, इसमें 3 बालकनीज है, कुतुब मीनार में 5 है। तीसरा फ़र्क है पत्थर का, कुतुब मीनार लाल पत्थर में बना है, ये काले पत्थर में। खूबसूरत दिखने के लिए गुलाबी शहर का गुलाबी कलर था। पिछले 19 सालों में गवर्नमेंट ने इसको रिपेयरिंग किया, मरम्मत किया, और मरम्मत छुपाने के लिए नया कलर दिया, गेरू का कलर, रेड ऑकर। कहीं पर आपको नीला फर्शी दिखता है, ये ईरानी फर्शी काफ़ी महंगा था, इसलिए कम जगह इसको लगाया है। 1996 में एक लड़के ने वहाँ से सुसाइड किया, और सुसाइड होने की वजह से इसको बंद कर दिया है। इसमें 248 सीढ़ियाँ है, और ऊपर जाने के लिए स्पायर स्टेप्स ऊपर गया है। नीचे में बेसमेंट बना है, इन्होंने फाउंडेशन बना है। दिल्ली के मीनार कुतुब मीनार को फाउंडेशन नहीं है, इसलिए 5 डिग्री वो झुका है, ये झुकता नहीं, नीचे फाउंडेशन बना है। फाउंडेशन में एक साइड में मस्जिद है, दूसरी साइड में नगार खाना, लोगों को सिपाही को बुलाने के लिए नगारा बजाते थे। अभी ये बंद कर दिया, टूरिस्ट को अंदर जाने के लिए मनाही है, क्योंकि सुसाइड होता है इसलिए। नासिर भाई, ये भूकंप में क्या हुआ? ये भूकंप में ये इसके नीचे फाउंडेशन होने की वजह से गिरा नहीं। এখানে ভারত মাতা মন্দির আছে আর উপরে আছে তোড়া। 750টা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় এবং উপর থেকে পুরো ঔরঙ্গাবাদ শহরকে এখান থেকে দেখা যায়। এই দুর্গের ভেতর কোনো খাবার পানীয় পাওয়া যায় না। আপনারা যদি সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তাহলে আপনারা খাবার এবং জল নিয়ে অবশ্যই উঠবেন। বর্তমানে ভারত মাতা মন্দির সহ এই দৌলতাবাদ দুর্গটি সমস্ত দেখভাল করছে আমাদের ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানকার স্থাপত্যে সমস্ত ইন্দো ইসলামিক স্থাপত্যগুলো মিশে আছে। প্রায় ঘণ্টাখানেক এখানে আমরা ঘুরে বেড়ালাম এবং এখন দেখুন একজন দুজন করে ট্যুরিস্ট আসা শুরু হচ্ছে। আর ওপাশে দেখলাম স্কুল থেকে বিভিন্ন স্টুডেন্টরাও আসছে এক্সকারশনে। ভারত মাতা মন্দির দেখার পর আমরা এবার ওই চাঁদ মিনারের দিকে যাব। চাঁদ মিনারের কাছেই আছে ক্যানন গ্যালারি, সেই ক্যানন গ্যালারি দেখে আজকের ভিডিও আমরা শেষ করব। আমরা নিচে নেমে পড়লাম, এবার আমরা চাঁদ মিনারের দিকে যাব। চাঁদ মিনারের পাশেই রয়েছে ক্যানন গ্যালারি। চলুন ক্যানন গ্যালারিটা একটু দেখে নিই। এই যে এই পাশেই রয়েছে ক্যানন গ্যালারি। এই ক্যানন গ্যালারির সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে। চলুন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ক্যানন গ্যালারিতে দেখে নিই কতগুলো ক্যানন আছে। প্রচুর ক্যানন এখানে পরপর সাজিয়ে রাখা আছে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে পুরানো দিনের কামানগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই ক্যানন গ্যালারির পাশ থেকে উপরের দিকে আমি ক্যামেরা রাখছি। ওই যে ওপরে পাহাড়ের চূড়োয় রয়েছে দৌলতাবাদ ফোর্ট, ওখানে উঠতে গেলে 750টা সিঁড়ি ভাঙতে হবে। এবার আর সময় হলো না এই 750টা সিঁড়ি ভেঙে ওপরে ওঠার।
আপনারা এলে একবার চেষ্টা করে দেখতে পারেন। এখানে উঠতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। যাই হোক, এখানে আমাদের ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুব সুন্দরভাবে এখানে কামানগুলোকে সাজিয়ে গ্যালারি তৈরি করেছে। খুব সুন্দর এই জায়গাটা। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর মোহাম্মদ বিন তুগলক 1329 খ্রিস্টাব্দে তার রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্রের এই দেবগিরিতে নিয়ে আসেন এবং তখন তিনি নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। তারপর 6 বছর পর 1335 সালে তিনি আবার দিল্লিতে তার রাজধানী ফিরিয়ে নেন। তিনি বুঝতে পারেন দিল্লি থেকে দক্ষিণ ভারত নিয়ন্ত্রণ করা যাবে না, তেমনি দৌলতাবাদ থেকে উত্তর ভারতও নিয়ন্ত্রণ করা যাবে না। আপনারা জানেন এই মোহাম্মদ বিন তুগলক রূপার টাকার পরিবর্তে টোকেন মুদ্রা বা ব্রোঞ্জের টাকারও প্রবর্তন করেছিলেন, কিন্তু জাল মুদ্রার কারণে এই পরীক্ষা ব্যর্থ হয়েছিল। সেই ভুলও তিনি পরে বুঝতে পারেন। সেই জন্য মোহাম্মদ বিন তুগলককে পাগল রাজা নামে আখ্যা দেওয়া হয়েছে। তবে মোহাম্মদ বিন তুগলক পাগল রাজা হলেও তিনি ধর্মীয় সৃজনশীল শাসক ছিলেন। তিনি হিন্দুদের উচ্চ পদে নিযুক্ত করতেন আর হিন্দু সাধুদের জন্য ধর্মশালাও তিনি তৈরি করে দিয়েছিলেন আর হোলিও তিনি উদযাপন করতেন। আজকের আমাদের মহারাষ্ট্রের দৌলতাবাদ দুর্গের গল্প এখানে শেষ করব। আমাদের মোটামুটি সব কিছুই কভার করা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে যাব। স্যার, ইওর স্কুল নেম? पीपी सोमानी सूरत। ঠিক আছে ভাই সাহেব, ওকে, থ্যাংক ইউ। सब आए तो भारत माता को এই ভিডিওটি শেষ করবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আবেদন, আপনারা যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।